সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে তুরস্কের হাতে শক্তিশালী 50টি পারমাণবিক বোমা। করবে কি? সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে? প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? এবারে জানাবো, পালানোর জায়গা নেই, পরিত্যক্ত কারাগারে আশ্রয় নিচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। তিল ধারণের ঠাঁই নেই আশ্রয় কেন্দ্রে। কোনো স্থানে হামলার জন্য ঝুঁকিমুক্ত নয়। এ অবস্থায় যাওয়ার জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিনি বেছে নিয়েছেন পরিত্যক্ত একটি কারাগার। জানাবো, গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 30। গাজার দেইর আল বালা শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে 23 জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জানাবো, প্রথম রাশিয়ার 150 কোটি ইউরো ইউক্রেনকে দিল ইউরোপীয় ইউনিয়ন। জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে 150 কোটি ইউরো ইউক্রেনকে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এই অর্থ স্থানান্তর করা হয়। ইউক্রেনকে সহায়তার জন্য প্রথমবারের মতো এই অর্থ পাঠানো হয়েছে। ধাপে ধাপে আরও অর্থ ইউক্রেনকে দেওয়া হবে। এসব অর্থ দেশটির প্রতিরক্ষা খাত শক্তিশালী করা এবং দেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে। তবে এ খবরে বেজায় চটেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানাবো, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর অভিবাদন, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তুরস্কের হাতে শক্তিশালী 50 পারমাণবিক বোমা। করবে কি? সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে? প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? মূলত 60 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ু যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে। এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না তুরস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের 150 মাইল দূরের শহর আডানার ইনছালিক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে 50টি B61 পারমাণবিক বোমা। ইনছালিক বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও। এই বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেন্স ক্রিস্টেনসনে বলেছেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো এবং অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবল যথেষ্ট ঘাটতি রয়েছে সেখানে। তিনি মনে করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তিত হওয়া উচিত ছিল। তবে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান তুরস্কের নেই। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমা নিলেও তা থেকে কোনো কাজে আসবে না বলে অনেকেরই মত। কিন্তু বসে নেই এরদোয়ান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি বা TAI এর ডিজাইন করা এবং বিমানটির নাম দেওয়া হয়েছে কান। TAI প্রধান টমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধবিমান 8000 ফুট উচ্চতায় 230 গতিতে উঠতে পারে। কানের সফল উড্ডয়নের পর এরদোয়ান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করল। আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রশিক্ষণ শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব। আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করার চেষ্টা করেছেন। যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ না হবে ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না। পালানোর জায়গা নেই, পরিত্যক্ত কারাগারে আশ্রয় নিচ্ছেন ফিলিস্তিনিরা।
ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, তিল ধারণের ঠাঁই নেই আশ্রয়কেন্দ্রে, কোনো স্থানে হামলার ঝুঁকিমুক্ত নয়। এ অবস্থায় যাওয়ার জায়গা না পেয়ে হাজারো ফিলিস্তিনি বেছে নিয়েছেন পরিত্যক্ত একটি কারাগার। খুনি ও দাগী আসামিদের বন্দি রাখার কক্ষগুলো এখন আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে ঘরবাড়ি হারানো এসব অসহায় মানুষের। গাজা উপত্যকার দক্ষিণ শহর খান ইউনুস, সেখানকার কেন্দ্রীয় সংসদের এবং পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ইয়াসমিন আল দারদাসি এবং তার পরিবার। ইসরায়েলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ইয়াসমিন বলেন, ঘর ছেড়ে পালানোর পর তারা একদিন গাছের নিচে কাটান, পরে পরিত্যক্ত কারাগারটিতে আশ্রয় নেন। এখন সেখানকার প্রার্থনা কক্ষে বসে রয়েছেন। এখানে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায়, এর চেয়ে বেশি কিছু না। ইয়াসমিনের স্বামীর একটি কিডনি নষ্ট, ক্ষতিগ্রস্ত ফুসফুসও, তার সঙ্গে নেই কোনো তোষক বা কম্বল। আরও অনেক ফিলিস্তিনিদের মতো ইয়াসমিনও ভয়ে আছেন, এখান থেকে তাদের উচ্ছেদ করা হতে পারে। তিনি বলেন, আমরা এখানে স্থায়ী নই। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় 10 জনের মধ্যে একজনই বাস্তুচ্যুত। গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 30। গাজায় দেইর আল বালা শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। ওই হামলায় কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা হামাসের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। দেইর আল বালার স্কুলে হামলার ঘটনায় হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিস। এই এলাকায় বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে খাদিজা স্কুল কমান্ডের ভেতরে হামাসের একটি কমান্ডো এবং কন্ট্রোল সেন্টারে হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই স্কুলটি ব্যবহার করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনারা সেখানে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছে বলে দাবি করা হয়েছে। প্রথমবার রাশিয়ার 150 কোটি ইউরো ইউক্রেনকে দিল ইউরোপীয় ইউনিয়ন। জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে 150 কোটি ইউরো ইউক্রেনকে সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এই অর্থ স্থানান্তর করা হয়। ইউক্রেনকে সহায়তার জন্য প্রথমবারের মতো এই অর্থ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ধাপে ধাপে আরও অর্থ ইউক্রেনকে দেওয়া হবে। এসব অর্থ দেশটির প্রতিরক্ষা খাত শক্তিশালী করা এবং দেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে, খবর রয়টার্সের। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আমরা জব্দকৃত রুশ সম্পদ থেকে 150 কোটি ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা এবং পুনর্গঠনের জন্য স্থানান্তর করেছে। ইউক্রেন ও পুরো ইউরোপকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো ব্যবহার আর হতে পারে না। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞ। এই অর্থ স্থানান্তর আমাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবে। তবে রাশিয়া এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ সাংবাদিকদের বলেন, এ ধরনের অবৈধ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অবশ্যই বিবেচনামূলক পদক্ষেপ গ্রহণের কারণ রয়েছে। মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুকে অভিবাদন, তীব্র ক্ষোভ প্রিয়াঙ্কার। গাজায় যুদ্ধের মাঝে ওয়াশিংটন সফরে এসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পৃথিবী জুড়ে যেখানে এই যুদ্ধ থামানোর জোর দাবি উঠেছে, ঠিক সেই সময় মার্কিন কংগ্রেসে বাহবা পেয়েছে নেতানিয়াহু। এবার গাজা ইস্যুতে পশ্চিমা নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 39,000-এরও বেশি মানুষ। এদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, বেসামরিক নাগরিক, মা বাবা, ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিক এবং হাজার হাজার নিষ্পাপ শিশুদের পক্ষে স্রেফ কথা বলা এখন আর যথেষ্ট নয়, যারা ভয়াবহভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গাজায় একক গণহত্যা চলছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর OCHA সূত্র মতে গাজার বাসিন্দাদের 90% অন্তত একবার, অনেকেই 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের যেসব নাগরিক ঘৃণা এবং হিংসায় বিশ্বাস করে না, প্রত্যেকে চিন্তাশীল ব্যক্তি এবং পৃথিবীর সমস্ত সরকারের উচিত এই ভয়ঙ্কর গণহত্যামূলক কার্যকলাপের নিন্দা করা এবং তাদের থামাতে বাধ্য করা। তার বদলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মার্কিন কংগ্রেসে অভিবাদন জানানো হচ্ছে। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু দাবি করেছেন, চলমান যুদ্ধ চলছে বর্বরতার সঙ্গে সভ্যতার। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে বর্বর বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয়াঙ্কা তার এই বক্তব্য খণ্ডন করে বলেছেন, আদতে নেতানিয়াহু এবং তার সরকারি বর্বর। তিনি আরও লিখেছেন, নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধে বর্বরতার সাথে সভ্যতার। উনি ঠিকই বলেছেন। তবে এই নেতানিয়াহু আর তার সরকারি বর্বর, আর ওদের সমর্থন করছে পশ্চিমা দুনিয়ার বেশিরভাগ অংশ। সুতরাং নেতানিয়াহুকে আরও বেশি মদত দেওয়া হচ্ছে, এটা সত্যি লজ্জার।